পাচ্ছিস না কিছু অসুবিধা হচ্ছে? না স্যার, পুরোপুরি দেখতে পাওয়া যাচ্ছে না, ছোট হয়ে গেছে, স্ক্রিনটা ফুল করতে। এবার পাচ্ছিস? হ্যাঁ স্যার, এরকম করে। আচ্ছা, তো যেটা বলার দেখ, তোদেরকে আমি সিলেবাস নিয়ে জ্ঞান দেব না। তোরা মোটামুটি জিলেটের সিলেবাস সবাই কম বেশি দেখেছিস। কোয়েশ্চেনের ডিভিশন কীরকম কী হয় গুগল সার্চ করলে দেখে নিতে পারবি, সেসব নিয়ে আমার বলার দরকার নেই। তোর বাড়ি কোথায়? রানাঘাট। যাতায়াত করছিস, এখানে থাকিস? আচ্ছা আচ্ছা। আর তোদের বাড়ি সামনাসামনি? আর থাকছিস না যাতায়াত করছিস? কোথায়? আর তোর? তোর তো যাতায়াতই করতে হবে। তোর বাড়ি কোথায়? যাতায়াত করছিস? তোর তো এখানে আর তোরা কোন কলেজে পড়িস, মানে পড়তিস বা পড়িস? কোন ডিপার্টমেন্ট? ওকে, লিটন, তাই না? আছে তো, ফালাকাটাতেই আছে তো লিটন। উনি লিটন খুব ভালো ছবি আঁকে, তাই না? তুই? তোর সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক। আর তোর? এই এখানে এখানে এই এপিসি, তাই তো? ওকে, বেড়াচাঁপা। চিনি এই অবধি, চিনি এই অবধি, বাকি জেনে আর কি করবি তুই? আমার বন্ধু, ব্যাস। অনলাইন তোদেরকে তো দেখতে পাচ্ছি না, আস্তে আস্তে তোদেরকে চিনে যাব। দেখ, সিলেবাস তো মোটামুটি একটুখানি বড়ই, মোটামুটি ইচ্ছা আছে যে ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট করে দেব। তো বাকি বেসিস কথা না বলে আস্তে আস্তে দেখ। আর আমি আগেই বলে নিচ্ছি, কিন্তু আমি ধরে নিচ্ছি যে তোরা মোটামুটি মাধ্যমিক লেভেল অবধি পড়েছিস, 11-12 একটুখানি জানিস, হ্যাঁ না? একদম ভাবিস না যে সেই 7-8-এর পড়া আমি পড়াবো বলে, ঠিক আছে? আর আমি ধরেই নিচ্ছি ভাই তোরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন জানিস, হ্যাঁ? যেন কেউ বলিস না যে স্যার আমি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন জানি না। যদি না জানিস ভাই, আগে পড়ে নিবি। যাই হোক, এবারে দেখ আস্তে আস্তে একটুখানি পড়াশোনা দেখ। তো ইউনিট ডাইমেনশন লাস্টের দিকে পড়াবো, আমার ভালো লাগে না পড়াতে ইউনিট ডাইমেনশন। আমরা মোটামুটি আজকে একটুখানি থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার থেকে স্টার্ট করব। মেকানিক্যাল তুই জানিস মোটামুটি, আস্তে আস্তে বলবি। যাই হোক, তাহলে দেখ এখানে তো আমরা এই বোর্ডের এই আলোটাকে বন্ধ করা যাবে রে? থাক 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 রে থাক। দেখবি যে সিলেবাসের একটু পিছনের দিকেতে আছে থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার। তো এই চ্যাপ্টারটা পড়তে গেলে তোরা জানিস মোটামুটি কী কী জিনিস সম্বন্ধে ধারণা থাকতে হয়। আজকে 7 তারিখ না 8 তারিখ রে? 7 তারিখ। তো দেখ, অনলাইন যারা আছিস তারাও আশা করি শুনছিস, একটু একটু করে অ্যান্সার দিবি আমাকে, হ্যাঁ? দেখ, নিশ্চয়ই বুঝতে পারছিস নাম দেখেই যে পদার্থের তাপীয় ধর্ম নিয়ে আলোচনাগুলো করা আছে। এই চ্যাপ্টার পড়তে গেলে আমাদের প্রথমেতে সবার ধারণা থাকতে হয় কাকে নিয়ে? হিট এবং টেম্পারেচার নিয়ে। হিট নিয়ে আমরা আলোচনা করব, তার আগে সবাই আমরা প্রথমেতে দেখে নেব কাকে, টেম্পারেচার কী জিনিস। তাই তো? আরে বল, টেম্পারেচার কী জিনিস, একটু একটু করে বলতে আরম্ভ কর।
বল। তাপ মাপার একক, ঠিক আছে। হ্যাঁ অনলাইন কেউ বলবি টেম্পারেচার কাকে বলে? বল না রে, তোদেরকে তো দেখতে পাচ্ছি না, একটু কথা তো বল। ঠিক আছে, দেখ এক কথায় আমরা সহজ করে বললে এটাকে কীরকম বলি টেম্পারেচার বলতে গেলে? টেম্পারেচার হচ্ছে এরকম কথা, সেটা হচ্ছে কি, ইট মেজার্স দ্য ডিগ্রি অফ হটনেস অর কোল্ডনেস, অর্থাৎ কোনো বস্তু কতটা ঠান্ডা বা গরম সেটাকে পরিমাপ করার জন্য যে জিনিসটা আছে তাকেই আমরা বলি কি টেম্পারেচার, তাই তো? তাহলে আমরা এটাকে লিখবো কি, ইট মেজার্স ডিগ্রি অফ হটনেস অ্যান্ড কোল্ডনেস। হটনেস নিশ্চয়ই ইংরাজি বুঝতে পারিস তোরা সবাই, ডিগ্রি অফ হটনেস অর কোল্ডনেস। তাহলে কোনো বস্তু কতটা গরম বা কতটা ঠান্ডা সেটাকে বোঝানোর জন্য আমাদের যে জিনিসটা আছে তাকে আমরা বলি কি সবাই টেম্পারেচার, তাই তো? আমরা সবাই জানি যে গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে কি ট্রান্সফার হয়, হিট ট্রান্সফার হয়। তাহলে আমরা সবাই দেখব কি যে হিট ইজ ট্রান্সফার্ড। হিট কি সেরকম সম্বন্ধে আমরা পরে আলোচনা করছি, কিন্তু এটুকুনি বেসিক ধারণা সবার নিশ্চয়ই আছে যে কোথা থেকে কোথায় হিট যাবে, গরম বডি থেকে ঠান্ডা বডিতে হিট যাবে। তাহলে আমরা সবাই বলবো কি হিট ইজ ট্রান্সফার্ড কোথা থেকে না, ফ্রম হট টু কোল্ড বডি। আমরা সবাই জানি টেম্পারেচারকে কোন ওয়ার্ড দিয়ে লেখা হয়, ক্যাপিটাল টি দিয়ে লেখা হয়, তাই তো? তাহলে আমাদের ইট ইজ প্রেজেন্টেড বাই কোন ওয়ার্ডটা নিশ্চয়ই সবাই জানিস, আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখি, তাই তো? আচ্ছা অনলাইন কেউ একটা বলছিলিস, স্যারে যে বলছিলিস তার নাম আমি ভুলে গেলাম, আমি দেখিনি যদিও নামটা। নিশ্চয়ই তুই একটা কথা বলছিলিস, এটা দিয়ে কি মেজার করা হয়, কোনো বস্তুর মধ্যে কতখানি কাইনেটিক এনার্জি আছে, তাই তো? কোনো বস্তুর ভেতরে তো অনেকগুলো মলিকুল থাকে, সেই মলিকুলগুলো স্থির অবস্থায় নেই, একদিক থেকে আরেক দিকে ছোটাছুটি করছে। যদি সলিড থাকে সে স্থির আছে, সেটা ঠিক আছে, কিন্তু যদি তোর গ্যাস বা লিকুইড হয় তারা কি করে, একদিক থেকে আরেক দিকে মুভ করছে। মুভ করছে মানে তাদের ভেলোসিটি আছে, ভেলোসিটি আছে মানে কি তাদের কাইনেটিক এনার্জি আছে। তাদের যে টোটাল কাইনেটিক এনার্জিটা হয়, সেই টোটাল কাইনেটিক এনার্জিটাই কী করে, বডির আমাদের এখানে টেম্পারেচারের একটা নির্দেশক প্যারামিটার। ওকে, সেটার কথা আমি লিখছি না, সেটার কথা তোরা মোটামুটি মাথায় রাখিস, ও কথাটা বললো সেই জন্য আমরা এখান থেকে কথাটাকে ক্লারিফাই করলাম। এবারেতে দেখ, সবাই জানি যে আমাদের টেম্পারেচারের ইউনিট কী কী হয়, হোয়াট আর দ্য ইউনিটস অফ ইট, ইউনিট অফ টেম্পারেচার আমরা কী কী বলি বল? আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে কী কী লিখবো দেখ, 1 নম্বর লিখবো কি সেন্টিগ্রেড। তাহলে আমরা সেটাকে লিখছি কি, সেন্টিগ্রেডের সময় জানিস সবাই সেটাকে কি লেখে, ডিগ্রি সেন্টিগ্রেড লেখে। 2 নম্বর আমরা সবাই শিখেছি কি ফারেনহাইট। তারপরে 3 নম্বর আমরা শিখেছি কি কেলভিন। কেলভিনকে কোন ওয়ার্ড দিয়ে লেখে, কে ওয়ার্ড দিয়ে লেখে। এই দুটো ছাড়া আরও দুটো আমাদের ইউনিটের কথা মাথায় রাখতে হয়, সেই দুটো ইউনিট কী কী বলতো? একটা তোরা শুনেছিস র্যানকিন, যদি না শুনে থাকিস শুনে নে। তাহলে আরও একটা ইউনিট কি থাকে, র্যানকিন, আর একটা ইউনিট থাকে রয়মার, ঠিক আছে? যদি না জানিস জেনে নে। তাহলে এখান থেকে আরও দুটো তাপমাত্রাকে পরিমাপ করার জন্য ইউনিট আছে, একটা ইউনিটকে আমরা বলি কি র্যানকিন। ওকে, র্যানকিনকে ছোট করে লেখা হয় কোন দিয়ে, আর সাফিক্সে এ। আর একটা জিনিস আছে কি আমি বললাম, সেটা হচ্ছে রয়মার। ওকে, রয়মারকে ডিগ্রি আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সেটা যে ধরনেরই টেম্পারেচারকে মেজারমেন্ট করে, এগুলো তো বেসিক্যালি কী হলো তাহলে ইউনিট। তো সে যে ধরনেরই ইউনিট হোক না কেন, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের দুটো ফিক্সড টেম্পারেচার আছে। ফিক্সড টেম্পারেচার বলতে আমি কিসের কথা বলছি, সেটা হচ্ছে দেখ, জল পূর্ণ উষ্ণতায় বাষ্পে পরিণত হয়, আর পূর্ণ উষ্ণতায় আইস আমাদের কি হয়, মেল্ট হয়ে জলে পরিণত হয়।
এই দুটো টেম্পারেচারকে যে কোনো টেম্পারেচার পরিমাপের এককের ক্ষেত্রে বা টেম্পারেচার পরিমাপের স্কেলের ক্ষেত্রে, এককের কথাটাকে আমরা এখান থেকে কি বলছি, পরিমাপ করার জন্য তাকে তো স্কেল বলা হয়, তো যে কোনো স্কেলের ক্ষেত্রেই এই দুটো পয়েন্ট হচ্ছে কি ফিক্সড পয়েন্ট। ওকে, তাহলে আমি এখান থেকে যা যা কথা বললাম বা লিখলাম সেগুলো অনলাইন যারা আছিস তারা লিখে নিয়েছিস নিশ্চয়ই। আমি পেজ চেঞ্জ করবো, হয়েছে, পেজ চেঞ্জ করি। তাহলে আমাদের এখান থেকে পরেরটাতে কিসের কথায় যাচ্ছে দেখ, সেটা হচ্ছে কিরকম কথা দেখ, ইন এভরি স্কেল। বুঝতে পারছিস এভরি স্কেল বলতে কি বোঝাচ্ছে, ওই যে আমাদের 5টা টেম্পারেচার পরিমাপের একক বললাম সেগুলোকে আমি ডিফারেন্ট স্কেল বলছি। ইন এভরি স্কেল টু ফিক্সড পয়েন্ট is present. ওকে, আচ্ছা এই যে দুটো ফিক্সড পয়েন্ট বললাম সেই দুটো ফিক্সড পয়েন্ট কি কি বললাম, নিশ্চয়ই তোদের মাথায় মনে আছে কথাটা। একটা বললাম কি, যে টেম্পারেচারেতে আইস মেল্ট হয়ে যায়, আর একটা বললাম কি যে টেম্পারেচারেতে ওয়াটার ভেপারে কনভার্ট হয়ে যায়, তাই তো বললাম, তাই না? তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, একটা ফিক্সড টেম্পারেচার কি বলতে বললাম বা একটা ফিক্সড পয়েন্ট কি বললাম, সেটা আসছে কি দেখতো, টেম্পারেচার at which water, ice melts in water হলো। আরেকটা টেম্পারেচারের কথা কি আলোচনা করলাম, আরেকটা ফিক্সড পয়েন্টের কথা কি আলোচনা করলাম, সেটা আসছে কি টেম্পারেচার at which water converts to vapor। আচ্ছা, এবারে যে আমাদেরকে মাথায় রাখতে হবে, এই যে টেম্পারেচারটা যেখানেতে আইস তোর জলে পরিণত হয়, সেই টেম্পারেচারটাকে আমাদের বলা হয় কি LAP। ওকে, আর যে টেম্পারেচারেতে ওয়াটার ভেপারেতে কনভার্ট হয় তাকে আমাদের বলা হয় কি UFP। নিশ্চয়ই এখান থেকে তোদের ফুল ফর্মগুলো জানা আছে, যদি না জানা থাকে আমি লিখছি, মনে করে নে। LFP এটাকে বলা হয় কি দেখতো লোয়ার ফিক্সড পয়েন্ট, লোয়ার ফিক্সড পয়েন্ট। আর আরও একটা পয়েন্ট শর্ট ফর্ম লিখলাম, সেটা লিখলাম কি দেখ UFP, সেটাকে আমরা বলি কি দেখ আপার ফিক্সড পয়েন্ট। হলো, তো এই দুটো ফিক্সড পয়েন্ট আছে। আমাদের কাজ কি, সেটা আসছে কি দেখ, এই যে ডিফারেন্ট স্কেলগুলো আছে প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রেই লোয়ার ফিক্সড পয়েন্ট আর আপার ফিক্সড পয়েন্ট কি, মানে তার ভ্যালুগুলো কত সেটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে 5টা স্কেল মানে আমাদের যেগুলো সাধারণত দরকার পড়ে, সেই 5টা স্কেলের মধ্যে কোনটাতে লোয়ার ফিক্সড পয়েন্ট কত আর আপার ফিক্সড পয়েন্ট কত সেটা আমাদেরকে একটুখানি পড়ে নিতে হবে। কি কি করছি দেখ, তাহলে আমাদের ওই টেবিলটাকে আমরা করে নিচ্ছি, যে টেবিলটাতে আমরা কি মনে রাখবো, কোন স্কেলেতে লোয়ার ফিক্সড পয়েন্ট কত আর কোন স্কেলেতে আমাদের আপার ফিক্সড পয়েন্ট কত। বোঝা গেল পয়েন্ট? তাহলে আমরা সেখান থেকে কথাটাকে নিয়ে নিই দেখ, আমরা একটা ছোট্ট টেবিল করে নেব, যে টেবিলটাতে এই ঘটনাগুলোকে দিয়ে দেব। আমি এখানটাতে কাকে দিয়ে দিচ্ছি দেখতো লোয়ার ফিক্সড পয়েন্ট, আর এদিকটাতে নিয়ে নিচ্ছি কাকে দেখতো আপার ফিক্সড পয়েন্ট। তোরা প্রথমেতে আমাকে এই যেগুলো যেগুলো জানিস সেগুলো বল। প্রথমেতে বল সেন্ট্রিগ্রেড স্কেল বা সেলসিয়াস স্কেল, সেই স্কেলেতে তোরা ভ্যালুটাকে বল 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 হ্যাঁ বল, এটারটা কত হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এর আপার ফিক্স পয়েন্টটা কতখানি হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই? ফারেনহাইটেরটা বল 32 ডিগ্রি ফারেনহাইট, আর এটার ক্ষেত্রে কত হয় এই 212 ডিগ্রি, তাই না?
আচ্ছা এবারেতে আসছে কার কথায় দেখতো, কেলভিন। আচ্ছা কেলভিন স্কেলটাকে কি বলে, অ্যাবসোলিউট স্কেল। কেলভিন স্কেলটাকে কি বলে, অ্যাবসোলিউট স্কেল। কেন অ্যাবসোলিউট স্কেল বলে সে কথা আমরা পড়েতে আসছি, কিন্তু কেলভিন স্কেলটাকে ফর দ্য টাইম বিং মনে রাখবে কি, সেটাকে বলা হয় কি অ্যাবসোলিউট স্কেল। হলো। আচ্ছা যাই হোক, কেলভিন স্কেলের লোয়ার ফিক্স পয়েন্টটা কত? হ্যাঁ 273, কিন্তু আমরা পারফেক্ট ভ্যালু মনে রাখার জন্য সেটাকে কত, 273.15 কেলভিন লিখলাম না। আর এটার ভ্যালুটা তোরা মনে রাখতে পারিস কত হয়, 373.15 কেলভিন। ফাইন। আচ্ছা এবারেতে চলে যাচ্ছি আমরা কারটাতে, রয়মার ডিগ্রি। আর রয়মারের লোয়ার ফিক্স পয়েন্ট কত হয়? যদি না জেনে থাকিস জান, রয়মারেরও লোয়ার ফিক্স পয়েন্টটা হয় কতখানি, 0 ডিগ্রি। আর এর আপার ফিক্স পয়েন্টটা হয় কতখানি দেখ, 80 ডিগ্রি। ওকে, এই কথা কিন্তু মাথায় রাখতে হবে। দিয়ে দিবি, ওটা আর আমার বলার কি আছে, এটাতেও তো কে দিতে হবে, ওটা তোরা দিয়ে দিবি। আচ্ছা এরপরে তো আসছে কে দেখতো, র্যানকিন। র্যানকিন কাটার ক্ষেত্রে যে লোয়ার ফিক্সটা হয় সেটা হয় কতখানি দেখতো, 460। ভালো। আর এর ক্ষেত্রে যে আপার ফিক্স পয়েন্টটা হয় সেটা আসছে কতখানি দেখতো, 672। ওকে, এই ভ্যালুটা হয়তো অনেকেই জানিস না, কিন্তু সবাই মুখস্থ করে নেবে। হলো। তাহলে এই টেবিলটাকে কিন্তু সবাইকে একটুখানি মুখস্থ করতে হচ্ছে। অনলাইন যারা যারা আছিস তারাও নোট করে ফেল, হয়ে গেলে আমাকে জানাবি, তারপরে আমি পরে কথায় যাচ্ছি। আর এটাকে আবার কি করতে হবে, হ্যাঁ এটা, আরে অনলাইন যারা যারা আছিস তারা লিখে নে। আচ্ছা 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 বেশ, যারা যারা আছিস সবাই করে নে, আমি বলছি। এবারে দেখ, আমাদেরকে সবাইকে একটা রিলেশন মুখস্থ করতে হবে। ডেরিভেশন জানিস রিলেটের ক্ষেত্রে কোনো দরকার নেই, আমাদের অঙ্ক করতে হবে এবং সেখান থেকে কোথায় কি রিলেশন আছে মনে রাখতে হবে। দরকারি ডেরিভেশন হলে আমরা করে নেবো, আদারওয়াইজ আমাদের তো করার কোনো মিনিংফুল নেই। তো সেটার জন্য আমাদের ক্ষেত্রে যে জিনিসটা পরেরটায় করে নেব সেটা আসছে এই কথা। কি কথা দেখ, সেটা আসছে, সেটা যে কোনো ধরনের স্কেলই হোক না কেন, ইন এনি স্কেল। ধরে নিচ্ছি আমরা যে টেম্পারেচারটা মেজার করছি সেটা হচ্ছে কতখানি এক্স, যে কোনো স্কেলের ক্ষেত্রে। কীরকম কথা বলছি একটু পরেই বুঝতে পারবি। ইন এনি স্কেল আমাদের বলছি কি, যে টেম্পারেচারটাকে মেজার করছি সেটাকে আমি তাহলে কিসের কথা বলছি দেখ, মেজার্ড টেম্পারেচার। ওকে, যে কোনো স্কেলই হোক না কেন সেখানে আমি কার কথা বলছি দেখ, মেজার্ড টেম্পারেচার। আমি ধরে নিচ্ছি কত, সেটা আসছে এক্স। ওকে, তো যদি সেটা এক্স হয়, সব সময়তে তোদেরকে জানতে হবে কি, যে দেখ আমাদের ক্ষেত্রে অলওয়েজ এই ঘটনাটা, অর্থাৎ এক্স মাইনাস লোয়ার ফিক্স পয়েন্ট হলো ডিভাইডেড বাই আপার ফিক্স পয়েন্ট মাইনাস লোয়ার ফিক্স পয়েন্ট। ওকে, এই ভ্যালুটা সবসময়তে কনস্ট্যান্ট থাকে। ওকে, কি কথাটা বললাম এক্ষুনি বুঝতে পারবি, কোথায় কাজে লাগে, কেন লাগে, কিসের জন্য করলাম বুঝতে পারবি। ধরে নে তোরা ছোটবেলা থেকে পড়েছিস কি কথা দেখতো, মানে এটাকে আমরা ইউজটা কোথায় করছি, হোয়ার টু ইউজ, হোয়ার ইজ টু বি ইউজ, হোয়ার ইট ইউজ। তোরা ছোটবেলা থেকে কিসের কথা পড়েছিস দেখ, তোরা পড়েছিস রিলেশন বিটুইন তোর কি বলে আমাদের সেন্টিগ্রেড স্কেল অ্যান্ড ফারেনহাইট স্কেল, তাই পড়েছিস না? সেখানে কিসের কথা আসছে, আমরা পড়েছি কি হচ্ছে দেখ, রিলেশন বিটুইন সেন্টিগ্রেড অ্যান্ড ফারেনহাইট।
ধরে নে সেন্টিগ্রেড স্কেলের ক্ষেত্রে আমাদের যে টেম্পারেচারটা মেজার করছি সেটা এক্সটা হচ্ছে কতখানি সি। তাহলে আমাদের সেন্টিগ্রেড স্কেলের ক্ষেত্রে এই ঘটনাটা কত আসবে দেখতো, সি। সেন্টিগ্রেড স্কেলের লোয়ার ফিক্স পয়েন্ট কত শিখলাম, 0। সেন্টিগ্রেড স্কেলের আপার ফিক্স পয়েন্ট কত শিখলাম, 100। সেন্টিগ্রেড স্কেলের লোয়ার ফিক্স পয়েন্ট কত শিখলাম, 0। আমি ধরে নিচ্ছি ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে যে টেম্পারেচারটা মেজার করছি ওই একই টেম্পারেচারটাকে মেজার করছি, সেটা হচ্ছে কতখানি এফ। তাহলে তোদের সেখান থেকে কি থাকবে দেখ, এফ মাইনাস লোয়ার ফিক্স পয়েন্ট মানে বুঝতে পারছিস 32 ডিভাইডেড বাই তোদের কত আছে আপার ফিক্স পয়েন্ট মাইনাস লোয়ার ফিক্স পয়েন্ট। সবসময়তে এই দুটো ভ্যালু সেম হবে, তাই আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে ইকুয়াল টু দিয়ে। বুঝতে পারলি কথাটা, কেন আমি এখান থেকে কথাটা বলছিলাম? আমি বলছিলাম এই যে ভ্যালুটা সেটা কিন্তু যে কোনো স্কেলই হোক না কেন ফিক্সড হবে। ধরে নে আমি সেন্টিগ্রেড স্কেল দিয়ে কোনো একটা উষ্ণতা মেপেছি, সেটা হচ্ছে কতখানি সি, সেটাকেই ফারেনহাইট স্কেল দিয়ে মেজার করেছি, সেটাকে আমি পেয়েছি কতখানি এফ। তো সেই দুটোর মধ্যে সম্পর্ক কি হবে, সেই দুটোর মধ্যে সম্পর্ককে জানার জন্যে আমাদেরকে কিন্তু এই যে রিলেশনটা আছে সেই রিলেশনটা ব্যবহার করতে হবে। তাহলে সেন্টিগ্রেড স্কেলের ক্ষেত্রে এক্সটা কত হয়ে গেল, সি, সেই জন্য এক্স এর জায়গায় বসিয়েছি কতখানি সি। লোয়ার ফিক্স পয়েন্ট সিটা আমি হচ্ছে কি মেজার টেম্পারেচার, এফটাও মেজার টেম্পারেচার। কিন্তু আমি কি বললাম, সেন্টিগ্রেড স্কেল দিয়ে যখন টেম্পারেচারটাকে মাপছিলাম সেটার ভ্যালু পেয়েছি সি, ফারেনহাইট স্কেল দিয়ে যখন মাপছিলাম সেটার ভ্যালুকে পেয়েছি কতখানি এফ। তাহলে দুটো স্কেলের ক্ষেত্রেই তো সেম টেম্পারেচারটাকে মেজার করেছি, তাহলে নিশ্চয়ই সেন্টিগ্রেড স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটাকে আমাদেরকে মুখস্থ করতে হয়, সেই ছোটোবেলার বই থেকে পড়েছি। তো সেটাকে মুখস্থ করতে গেলে আমাদেরকে যে রিলেশনটাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে কি সেন্টিগ্রেড স্কেলের ক্ষেত্রেও এক্স মাইনাস লোয়ার ফিক্স পয়েন্ট ডিভাইডেড বাই আপার ফিক্স পয়েন্ট মাইনাস লোয়ার ফিক্স পয়েন্ট, আর ফারেনহাইটের ক্ষেত্রেও সেটা কিন্তু দুটো ক্ষেত্রেই সেম আসবে। মানে এটাকে থেকে তোর রিলেশনটা তোরা পড়েছিস দেখ। তাহলে এখান থেকে তোরা লিখতে পারবি কতখানি সি মাইনাস 0 মানে কতখানি সি ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু কত পাচ্ছিস এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 180। তোরা এই রিলেশন পড়িস নি? দেখ দুদিকেতে কি করতিস, তোরা 20 দিয়ে কেটে দিতিস, দিলে কত আসতো এই ঘটনা। তাহলে সেখান থেকে তোরা এই রিলেশন সবাই পড়েছিস, আমরা সবাই সেটাকে পড়েছি না। তাদের মধ্যে যে রিলেশন হতো সেটা কতখানি লিখতাম, সি বাই 5 ইকুয়াল টু আমরা সবাই পড়েছি না এফ মাইনাস 32 বাই 9, তাই তো? এরকমভাবেই তো আমরা বের করেছিলাম যে সেন্টিগ্রেড স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কত হয়। এটা তো সেই ক্লাস 7-8-এর বইয়েতে দিয়ে গেছে, 7-এর বইয়েতে দেওয়া থাকতো। কিন্তু এটাকে কেন আমরা বের করতাম এরকমভাবে, সেই স্কেলটা যে স্কেলই হোক না কেন সেই স্কেলের ক্ষেত্রে টেম্পারেচার মাইনাস সেই স্কেলের লোয়ার ফিক্স পয়েন্ট ডিভাইডেড বাই আপার ফিক্স পয়েন্ট মাইনাস লোয়ার ফিক্স পয়েন্ট সবসময়তে কিন্তু কনস্ট্যান্ট হবে। সেম জিনিস তোরা এটার ক্ষেত্রে করেছিলিস। তোদেরকে যদি আমি সেম জিনিসটাকে এবারেতে ব্যবহার করতে বলি যে কোনো স্কেলের ক্ষেত্রেই তোরা রিলেশনটাকে বের করতে পারবি। যেমন ধরে নে আমি এটাকে বলছি কোথায়, আমরা এটা করলাম কিন্তু রিলেশন বিটুইন সেন্টিগ্রেড অ্যান্ড ফারেনহাইট। আমি ধর এটাকে বললাম কীরকম ভাবে, আমি বললাম যে ভাই তোরা আমাকে বের করে দে তো রিলেশন বিটুইন, তোরা জানিস এটাকে এই ফর্মুলা দিয়ে একবার বের করার দেখে নে, সেটা আসছে কি রিলেশন বিটুইন সেন্টিগ্রেড অ্যান্ড কেলভিন স্কেল। করতে পারবি না? সেন্টিগ্রেড স্কেলের ক্ষেত্রে কত পেলাম, সি মাইনাস 0 ডিভাইডেড বাই কত পেলি 100 মাইনাস 0। কেলভিন স্কেল, কেলভিন স্কেলের ক্ষেত্রে কত শিখেছিস, টেম্পারেচারটাকে বল কে, তার লোয়ার ফিক্স পয়েন্ট কত 273.15 ডিভাইডেড বাই কত আছে 373.15 মাইনাস 273.15। তাহলে দেখতে পাচ্ছিস দুটোরই লোয়ারটায় কত আসছে 100, তাহলে নিচেরই 100 বাদ পড়ে যায়, তাই তো? এটাতেও তো 100 আর এটাতেও তো 100 রে, তাহলে দুটোরই 100 দুদিক থেকে কেটে যাবে। কেটে গেলে তোরা এখান থেকে ঘটনাটা লিখতেস কীরকমভাবে দেখ, সি ইকুয়াল টু কে মাইনাস 273.15, তাই তো? তাহলে সেই জন্যই তো আমরা সবাই শিখেছি কেলভিন স্কেলে কোনো জিনিসের ভ্যালু বের করতে গেলে সেন্টিগ্রেডের ভ্যালুটার সাথে আমরা কি করি 273 যোগ করে দিই। অ্যাকচুয়ালি কত যোগ করতে হয় 273.15, কিন্তু অঙ্ক করার সময় তো এই 0.15টাকে আর না নিয়ে আমরা সেটাকে করে ফেলি কি সেন্টিগ্রেড স্কেলের সাথে আমরা কি করি 273 অ্যাড করে ফেলি। সেই জন্যই তো যখন আমাদেরকে অ্যাবসলিউট স্কেলে টেম্পারেচার মেজার করতে বলে বা এসআই ভ্যালু বের করতে বলে, এসআই ভ্যালু মানে তো কেলভিন ভ্যালু,
তো কেলভিন ভ্যালুটাকে বের করতে গেলে আমাদের কি করে ফেলে, সেটাকে আমাদের 273 অ্যাড করে নিতে হয়। তাহলে এখানটা থেকে ওই আগে যে তোরা ঘটনাটা করলি না, সেখানটাতে কিন্তু আরও একটা কথা তোদের অ্যাড করতে হবে। এটা হচ্ছে অ্যাবসলিউট কেল, বা এটাই হচ্ছে কি আমাদের এসআই এর সময়তে ব্যবহৃত একক, এসআই পদ্ধতিতে ব্যবহৃত একক। তাহলে আমাদের কেলভিনটাকে তো আমরা সবাই জানি কোন পদ্ধতিতে ব্যবহৃত একক, এসআই পদ্ধতিতে ব্যবহৃত একক। তাহলে যদি তোদের আমাদের দিয়ে দেয়া থাকে কি সেন্টিগ্রেড স্কেলে ভ্যালু দেয়া থাকে, সেখান থেকে কেলভিনেতে পেতে গেলে তোদের কি করতে হয়, 273 অ্যাড করতে হয়। কেন 273 অ্যাড করছিস, তার জন্য তোদের কাছে সম্পর্ক এটা দেওয়া রয়েছে। কি রে বাবু, হয়েছে তো? এবার কি তোরা সবাই আমাকে এই জিনিসটা বের করে বল, ফারেনহাইট স্কেল আর রয়মার স্কেলের মধ্যে সম্পর্ক কত? কোনখানটা বল? এই দিকটাতেও তো 100, আর এটাতেও তো 373 মাইনাস 273 মানে তো 100। তাহলে দুটো দিকের 100 100 বাদ পড়ে যাবে না? বাদ পড়ে গেলে তো শুধু ওপরের দিকটা পড়ে থাকবে। আচ্ছা আমি লিখে দিচ্ছি। আরে অনলাইন যারা যারা আছে সবাই এটাকে কমপ্লিট করে ফেল, আমি পরের পাতায় কি করতে হবে লিখবো। অনলাইন ছেলেগুলো হয়ে গেলে জানা। টোকা হয়ে গেছে তো? এই ছেলে দুটো তোদের হয়ে গেলে বল, টোকা হয়ে গেলে বল, আমি পরের পাতায় যাব। হয়েছে রে টোকা? এবারে তো তোদের কাজ থাকুক কি, দেখ তোরা আমাকে এটা বলবি 3 নম্বর, এটা করে বলবি। আমি লিখে দিচ্ছি, দেখ হয়তো আমি বলতে গিয়ে অন্য কিছু বলে ফেলেছিলাম, আমি যেটা বের করতে বলছি তোরা কর। ফাইন্ড রিলেশন বিটুইন কি বলছি দেখ, ফারেনহাইট অ্যান্ড কেলভিন স্কেল। এটাকেই প্রথমেতে কর। এটা যদি একটা যদি নিজেরা করতে পারিস, তোরা বাকিটা কেন করতে পারবি না? নে করে ফেল। এই অনলাইন সবাই করে আমাকে বলবি। আরে অনলাইন করলি ক্যালকুলেশন? কর কর। ক্রেমে করলি? কত করলি বল? বল। ঠিক আছে, বেশ ভালো করেছিস। এই বাবু অনলাইন কেউ এইসব মেসেজ ফ্যাসেজ করবি না, আমি অত কিছু দেখি না, রাগ করিস না যেন। যা বলার মুখে বলে নিবি। বেশ বেশ, তাহলে শোন না, আমি একবার করি দেখ। ফারেনহাইট স্কেলেতে কত ছিল? এফ মাইনাস 32, নিচে কত ছিল? 212 মাইনাস 32। আমার কি লেখার দরকার আছে? আমি লিখে দিচ্ছি 180। আর কেলভিন স্কেলের ক্ষেত্রে কত ছিল? এ মাইনাস 273ই লিখছি। আর নিচে কতখানি ছিল? 100। তাহলে এটা কাটলে কত এলো? 5। এটা কাটলে কত এলো? 9। তাহলে তোরা নিশ্চয়ই এখান থেকে বলতে পারবি এখান থেকে ঘটনাটা কি আসছে। দেখ তো সেটা পাচ্ছিস যে, দেখ সেখানে সম্পর্কটা পাচ্ছিস, দেখ এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু, সেটা পাচ্ছিস কতখানি দেখ তো, এ মাইনাস 273 বাই 5, তাই তো? আচ্ছা তোরা একটা কথা তো সবাই জানিস যে অ্যাবসলিউট জিরো মানে কাকে বলা হয়? সেটা আসছে কি, জিরো কেলভিন উষ্ণতাকে তো বলা হয় অ্যাবসলিউট জিরো।
তাই না? যদি না জানিস জেনে নে। অ্যাবসলিউট জিরো মানে কি, যেটা হচ্ছে কি 0 কেলভিন। সেটাকে অ্যাবসলিউট জিরো কেন বলে? তার কারণ হচ্ছে কি এই উষ্ণতায় গ্যাস মলিকুলগুলোর গতিবেগ শূন্য হয়ে যায়, তাই তো? তাহলে যদি না জানিস ওখান থেকে একটা ছোট্ট নোটসের মতো সেখান থেকে করে রাখ। সেটা হচ্ছে কি, কার কথা বলে নিলাম? সেটা হচ্ছে কি অ্যাবসলিউট জিরো। অ্যাবসলিউট জিরো মানে আমরা কার কথা বলে নিলাম? সেটা হচ্ছে কি টেম্পারেচার at which velocity of gas molecule সেটা হচ্ছে কি ইকুয়াল টু জিরো। সেই টেম্পারেচারটা কত হয়? নিশ্চয়ই তোরা জানিস সেই টেম্পারেচারটা হয় কতখানি? 0 কেলভিন, তাই তো রে? বুঝতে পারছিস তো? আর তাহলে সেটা সেন্টিগ্রেড স্কেলে তার ভ্যালুটা কত হবে? মাইনাস। মাইনাস। তো আমরা তো সবাই শিখেছি কি, দেখ না, আমরা তো সবাই শিখেছি যে সেন্টিগ্রেড স্কেল ইকুয়াল টু আমাদের কত, সরি আমরা আগের পাতাতেই তো করলাম, কেলভিন স্কেল ইকুয়াল টু কত হয়? সেন্টিগ্রেড স্কেল প্লাস 273। তাহলে কেলভিনেতে তার ভ্যালুটা হচ্ছে 0, তাহলে সি প্লাস 273। তাহলে নিশ্চয়ই তোরা জানিস সেন্টিগ্রেড স্কেলেতে তার ভ্যালুটা কতখানি নিতে হয়? মাইনাস 270 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? ঠিক কি যে উষ্ণতায় গ্যাস মলিকুলগুলোর গতিবেগ শূন্য হয়ে যায় তাকে বলা হয় কি অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। ঠিক আছে, অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের মান কত হয়? সেটা হচ্ছে 0 কেলভিন। হয়েছে? তো আমি যদি বলি অ্যাবসলিউট টেম্পারেচারের মান হচ্ছে কত? 0 কেলভিন, সেটা কোন এককে? কেলভিন এককে। যেটাকে আমরা যদি বলি সেন্টিগ্রেড এককেতে তার মান কত হবে? সেটা বের করতে গেলে আমাদের তো আগের পাতায় তো সম্পর্ক শিখে নিলাম, কে ইকুয়াল টু সি প্লাস 273। তাহলে সেই সম্পর্কটাতে আমাদের যদি কে এর ভ্যালু 0 বসিয়ে দিই তাহলে আমরা সেখান থেকে পাবো না মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই জন্যই তো আমরা বলি যে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে সব গ্যাস মলিকুলার ভেলোসিটি শূন্য হয়ে যায়, সেটাকেই আমরা বলি কি অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, তাই তো রে? আরে সবাই বুঝতে পারছিস তো গল্প? তাহলে এই যা যা শেখালাম এখান থেকে তোদেরকে আমি যদি বলি যে কি, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাবসলিউট জিরো ইন ফারেনহাইট স্কেল, সেটা নিশ্চয়ই বের করে দিতে পারবি? পারবি তো? হ্যাঁ হ্যাঁ। এফ কেন ছিল? কেলভিনটা ছিল। তোদের কি শেখা? তোরা তো সবাই জানিস যে এই কথাটা, যে আমাদের রিলেশনগুলো আমাদের স্কেলার শিখে গেছে, আর এটাও শিখে নিলি যে অ্যাবসলিউট জিরো বলতে কাকে বোঝায়? 0 কেলভিন, তাই তো? তাহলে কেলভিন এককে ভ্যালুটা হচ্ছে কত? 0। তাহলে কেলভিন এককে ভ্যালুটা যদি 0 হয়, তুই ফারেনহাইট এককে তার ভ্যালু কত হবে সেটা বলতে পারবি না? কেলভিনের সাথে ফারেনহাইটের তো রিলেশন জানা আছে, তো সেটা দিয়েই তো তুই করে ফেলবি। আর ওপরটাতেই তো আমি সেটা লিখে রেখেছি, দেখ। তাহলে ওই রিলেশনটাকে ব্যবহার করলেই তো তোদের হয়ে যাবে, তাই তো? মানে আমি এখানটা থেকে তোদেরকে কিসের প্রশ্নটা জিজ্ঞাসা করলাম, মানে যেটাকে তোদের কি খাতায় বের করতে বললাম, সেটা আসছে কি যে দেখ, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাবসলিউট জিরো? কোথায় না? অ্যাট ফারেনহাইট স্কেল। তাই তো? তোদেরকে কি শেখালাম এতক্ষণ ধরে বল? অ্যাবসলিউট জিরোর ভ্যালু কতখানি? 0 কেলভিন। আমি ওপরটাতে শিখিয়েছি ফারেনহাইট স্কেল আর স্কেলের মধ্যে সম্পর্ক। তাহলে তোরা সেখান থেকে বলতে পারবি না সম্পর্কটা কত শিখিয়েছি? এফ মাইনাস 32/9 ইকুয়াল টু কত শিখিয়েছি? দেখ, এ মাইনাস 273/5। এখানেতে কে এর ভ্যালু কত বসে যাবে? 0। তাহলে কে এর ভ্যালুকে 0 বসিয়ে তুই এফ এর ভ্যালু বের করতে পারবি না? পারবি তো? তাহলে বের করে ফেল, আমাকে আর করতে হবে কেন? দেখে নে অনলাইন, তোরাও ক্যালকুলেশন করে আমাকে জানা। কি সমস্যা বল? হ্যাঁ, না, সিটাকে 0 বসালে কি করে হবে? সি 0 মানে কতখানি বল? সি 0 মানে তো যে উষ্ণতায় বরফ গলে জল হয়। সি 0 মানে তো যেই উষ্ণতায় বরফ গলে জল হয়, তাই না?
কিন্তু আমাদের কে ইকুয়াল টু জিরো মানে কি, সেটা হচ্ছে অ্যাবসলিউট জিরো। কে ইকুয়াল টু জিরো মানে কি, সেটা হচ্ছে অ্যাবসলিউট জিরো। তাহলে কি অ্যাবসলিউট জিরোর মান তুই কেলভিন এককে জানিস, তোকে বলা হলো কি সেটা সেন্ট্রিগেট এককে কত হবে, সেটার ভ্যালু তো তুই দেখে নিলি, সেটার ভ্যালু আসছে কতখানি, -273 সেন্টিগ্রেড। তোকে বলা হচ্ছে কি ফারেনহাইট এককেতে আমাদের অ্যাবসলিউট জিরোর মান কত হবে। তখন আমাদের এই রিলেশনটাকে ব্যবহার করবো, কেননা ফারেনহাইট আর কেলভিন স্কেলের সম্পর্ক তো এইটা দিয়েই হয়। তাহলে এই সম্পর্কটাতে কে এর ভ্যালু 0 বসিয়ে দিবি, 0 বসিয়ে দিলেই তোরা কিসের ভ্যালু পাবো, হ্যাঁ এক্সাক্ট ভ্যালুটা বলবি। হ্যাঁ আচ্ছা, হবে একটু ক্যালকুলেটর ব্যবহার করেই বল, দরকার হলে মোবাইল তো আছে এখন। আরে অনলাইন কারোর কিছু সমস্যা তো বলে নেয়। আমি কি বললাম দেখ, আমরা সবাই বলেছি কি দেখ, টেম্পারেচার যদি 0 কেলভিন হয় সেটাকে বলেছি কি আমি অ্যাবসলিউট। সেটা কোন এককেতে, কেলভিন এককে। তাহলে কেলভিন এককে ভ্যালু যদি 0 কেলভিন হয় সেটা সেন্টিগ্রেড এককে ভ্যালু কত হবে, তার জন্য আমরা এই সম্পর্কটা ব্যবহার করেছি। দেখ আগের পাতাতেই তো শিখেছি, কেলভিন এককে জানি, সেখান থেকে সেন্টিগ্রেড এককেতে যাব, তার জন্য যে আমি সম্পর্ক এটা শেখালাম কে ইকুয়াল টু সি প্লাস 273। তাহলে সেই সম্পর্কটাকে ব্যবহার করে আমি এখানেতে করলাম কি সি এর ভ্যালু বের করে নিলাম। আর কিছু? আচ্ছা, তাহলে যদি ওটা শিখে যাস, তাহলে তোদের যদি বলি কি ফারেনহাইট এককেতে অ্যাবসলিউট জিরোর মান কত আসবে, তাহলে তখন তোকে কি করতে হবে, ফারেনহাইট আর কেলভিনের সম্পর্কটাকে ব্যবহার করতে হবে, সেটা ব্যবহার করে কে এর ভ্যালু 0 বসিয়ে দিবি, দিলেই তোরা তো এফ এর ভ্যালু পেয়ে যাবি, তাই না? হ্যাঁ, তাহলে করে আমাকে বল। এই কথা আসছে রে, আরে তোরা যোগ বিয়োগ করতে ভুল করছিস তো অনলাইন ছেলেগুলো। আচ্ছা দেখ আমি করছি, দেখ এই দেখ আমি করছি, দেখ আমার দেখ এদিকে লেফট সাইডটাকে আমি কিছু করছি না, থাক। দেখ আমাদের এখান থেকে কি করব, কে এর ভ্যালু 0 বসিয়ে দিচ্ছি, কে এর ভ্যালু 0 বসিয়ে দিলে এখানটাতে কতখানি পাবো, -273/5, তাই তো? তাহলে আমার এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত পাচ্ছিস দেখ, f - 32 ইকুয়াল টু -9/5 ইন্টু 273। আমাদের তো এফ এর ভ্যালু দরকার, তাহলে তোরা সেখান থেকে করবি কতখানি, f ইকুয়াল টু 32টা রাইট সাইডে চলে যাবে, গেলে তোরা কত পাচ্ছিস দেখ না, -9/5 ইন্টু 273 প্লাস 32, তাই তো? এটাকে তো যোগ বিয়োগ করতে পারবি। হ্যাঁ অনলাইন যে ভুল করছিস, কি ভুল করেছিস দেখতে পেয়েছিস না এখনো বুঝতে পারলি না? ওই 9/5 মানে কত, 1.8। 1.8 কে 273 দিয়ে গুণ করলে কত পাচ্ছিস, ক্যালকুলেশন কর। কি বলবো রে, তাহলে তো তোদেরকে এবার পিটাতে হবে গুণ যোগ না করতে পারলে। 1.8 কে 273 দিয়ে মাল্টিপ্লাই করলাম, কত পাচ্ছি, 491। সেটা কতখানি, -491.4। তাহলে সেটার ভ্যালুটা কতখানি পেলাম দেখ, এটা পাচ্ছি হচ্ছে -491.4, তার সাথে আমাদের কি হবে, +32 অ্যাড হবে। তাহলে 490 এর সাথে যদি তোরা 32কে বাদ দিস কতখানি পাচ্ছিস, 459 -459 67 কেন হবে, -459.4 আসবে। ঠিক আছে, ওটা নিয়ে আমার মাথা ব্যথা চলবে, চল। আরে অনলাইন কার কি সমস্যা বল একবার শুনে। আর ঠিক আছে চল না, 1.5 নিয়ে কি আমি কি ধুয়ে খাবো না, কেউ বাদ দে, হয়েছে? কি বলতে হবে কিছু এখনো? আরে এই ছেলে কিছু বলতে হবে? আরে অনলাইন যারা আছিস তোদের কাউকে কিছু বলতে হবে? করে নিয়েছিস তো? আরে করে নিয়েছিস তো? তাহলে এবারেতে তোদেরকে আমি যদি বলি সেই একদম 7-এর বইয়ে থাকতো,
কোন উষ্ণতাতে সেন্টিগ্রেড স্কেল আর ফারেনহাইট স্কেল সেম রিডিং দেয়? কোন উষ্ণতাতে সেন্টিগ্রেড স্কেল আর ফারেনহাইট স্কেল, হ্যাঁ, -40। মনে আছে তো? যদি ভুলে যাস একবার নিজেরা ক্যালকুলেশন করে দেখে নে। তাহলে আমাদের এখান থেকে কি বলা হলো, কোন উষ্ণতায় সেন্টিগ্রেড আর ফারেনহাইট স্কেল সেম রিডিং দেয়। মানে কি দুটোর ক্ষেত্রেই যে ভ্যালুটা সি এর ভ্যালু আর এফ এর ভ্যালু সেম হবে। সেম রিডিং মানে তো সেম ভ্যালু, তাই তো? তাহলে আমাদের এখান থেকে কি জিজ্ঞাসা করা হলো, দেখ, at which temperature centigrade and Fahrenheit scale provide same reading. তাই তো? মানে আমাদের এখান থেকে কি বুঝতে পারছি, সি এর ভ্যালুও যা হবে এফ এর ভ্যালুও তাই হবে। সেম মানে তো সেটাই বোঝাচ্ছে, সি এর ভ্যালুও যা এফ এর ভ্যালু। তোরা তো সবাই শিখলি সেন্টিগ্রেড আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কি শিখলি বল? তোরা তো শিখলি C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। রিডিং সি আর এফ এর ভ্যালু তো সেম। তাহলে যদি দুটোর ভ্যালুই সেম হয়, আমি দুটোকেই এক্স ধরে নিচ্ছি, তাহলে কত পাবো দেখ না, x/5 ইকুয়াল টু এক্স মাইনাস 32/9। তাহলে নিশ্চয়ই তোরা সবাই জানিস সেখান থেকে কি করতে হয়, ক্রস মাল্টিপ্লিকেশন করতে হয়। 9x ইকুয়াল টু কত পাচ্ছি, 5x, মাইনাস 5কে 32 দিয়ে গুণ করলে কত হয় রে, 160। তাহলে সেখান থেকে তো নিশ্চয়ই আমরা করতে পারবো কি, 4x ইকুয়াল টু মাইনাস 160। তাহলে নিশ্চয়ই বলতে পারবো x উইল বি কতখানি, -40। তাহলে -40 ডিগ্রি উষ্ণতায় আমরা জানি কি সেন্টিগ্রেড স্কেল আর ফারেনহাইট স্কেল সেম রিডিং দেয়। কিরে, তাই তো? আরে অনলাইন কারোর কিছু বলতে হবে এখানেতে? ওকে, লেখা হয়েছে, লিখে নে। লেখা হয়েছে রে তোর? তাহলে পরেরটায় যাই। এবারে তো তোদেরকে এত কিছু কথা শেখালাম, দিয়ে তোদেরকে যদি আমি বলতাম কি, ড্র আ গ্রাফ বিটুইন সেন্টিগ্রেড অ্যান্ড ফারেনহাইট গ্রাফ, সেটা তোদের যদি আমি বের করতে বলতাম, আমি কিসের প্রশ্নটা বলছি তাহলে দেখ, ড্র আ গ্রাফ between centigrade and Fahrenheit scale। সেন্টিগ্রেড অ্যান্ড ফারেনহাইট স্কেলের ভিতরেতে গ্রাফ দিতে বলছি, মানে কি, এক্স অ্যাক্সিস বরাবর ধরে নে সেন্টিগ্রেডকে নিলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর ফারেনহাইটকে নিলাম, নিলে আমাদের গ্রাফটা কিরকম আছে, তাই তো? সেই কথাটা বল। বললাম কি সেন্টিগ্রেড স্কেল আর ফারেনহাইট স্কেলের ভেতরে যে রিলেশনটা হয় সেটাকে গ্রাফ দিয়ে প্রকাশ করতে বললাম, তাই তো? তার মানে কি গ্রাফ দিয়ে প্রকাশ করলে কি করতে হবে, একটা অক্ষতে সেন্টিগ্রেড নিতে হবে আর একটা অক্ষতে কি নিতে হবে, ফারেনহাইট নিতে হবে। নিলে যে গ্রাফটা আছে সেটার কথা বলতে হবে। আমি এখানে তো তোদেরকে ধর বলে দিচ্ছি যে তোরা ওয়াই অক্ষ বরাবর ফারেনহাইট নে আর এক্স অক্ষ বরাবর সেন্টিগ্রেড নে, নিলে তাহলে এখানে গ্রাফটা কেমন আসবে, তাই তো? কোথা থেকে পাবি নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস, তোদের ক্ষেত্রে কিন্তু আমি শিখিয়ে দিয়েছি কোন ঘটনাটা, দেখ এই রিলেশনটা, f মাইনাস 32/9 ইকুয়াল টু কত আছে, 3/5। তাহলে সেখান থেকে নিশ্চয়ই লিখতে পারবি f মাইনাস 32 ইকুয়াল টু কতখানি, 9/5 ইন্টু সি। তাহলে সেখান থেকে তোরা পাবি কতখানি, f ইকুয়াল টু 9/5c প্লাস 32। এই ঘটনা পাবি না? এটা কার মতন দেখতে লাগছে মনে করে দেখ তো, এটা দেখতে লাগছে মনে কর, দেখ এটা হচ্ছে কি, হ্যাঁ এটা রিলেশনটা কার মতন লাগছে, দেখ y ইকুয়াল টু mx প্লাস c এর, y ইকুয়াল টু mx প্লাস সিটা কি হয়, একটা সরল রেখার সমীকরণ হয়, তাই না? তো এখান থেকে y ইকুয়াল টু mx প্লাস c আমরা তো সবাই জানি এটা একটা সরল রেখার সমীকরণ হয়। এই মেকানিক্সের ছেলে তুই জানিস এগুলোকে, থার্মাল প্রচুর পড়েছিস, 1 বছর পিটাবো ধরে। থার্মাল তোদের কত থাকে বলতো, হিট ইঞ্জিন থাকে, তারপরে কি সব থাকে, রেফ্রিজারেটর থাকে, তারপরে তোদের, হ্যাঁ
হ্যাঁ, এইগুলো কেন জানবে না? ওদের প্রচুর থাকে, সারা দিন রাত ওরা এইগুলোকে নিয়েই কাজ করে। তো যাই হোক, তাহলে এখান থেকে দেখে নিলাম কি এটা সমীকরণটা কার মতন, y ইকুয়াল টু mx প্লাস সি। আরে তোরা জানিস তো y ইকুয়াল টু mx প্লাস সি এর যে গ্রাফটা হয় সেই গ্রাফটা কেমন দেখতে হয়? এই তো এটা ধরে নিলাম কি আমাদের গ্রাফটা, y ইকুয়াল টু mx প্লাস সি এর গ্রাফ কিরকম হয়? এই তো এরকম, এই দিক থেকে এরকম ভাবে উপর দিয়ে চলে, 0 থেকে হলে সেটা কি হয়, y ইকুয়াল টু mx হয়। কনস্ট্যান্ট আছে বলে সেটা কি হয়, একটু উপরের দিকে তো উঠে যায়। আর এই যে বিন্দুটা সেটা আমাদের কতখানি হয়, সেটা হয় হচ্ছে আমাদের সি, তাই তো? তাহলে এখানে গ্রাফটাকে দেখতে কিরকম হবে, এরকম ধরনের হবে। কিরে কি বলবো বল, বল কি বলতে হবে? কোনটা বল? এটাকে তুই ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারবে না? এখানেতে আছে f মাইনাস 32 ইকুয়াল টু এটা আছে, তুই 32টাকে ডান দিকে নিয়ে যেতে পারবি না? বলছি এই সমীকরণটাকে কার মতন দেখতে, এই সমীকরণটার মতন, তাই না? এই সমীকরণটাকে কার মতন দেখতে, দেখ এই সমীকরণটার মতন দেখতে না? কিন্তু আর আমাদের তো সবার জানা আছে স্ট্যান্ডার্ড যে গ্রাফ হয় সেই স্ট্যান্ডার্ড গ্রাফে y ইকুয়াল টু mx প্লাস সি, তো তোরা জানিস। আর যদি না জানিস এখন জেনে নে y ইকুয়াল টু mx প্লাস সি এর সমীকরণ কিরকম হয়, এটা হয়। আমি একবার তাহলে তার জন্য যদি যা জেনে থাকিস আমি সেটাকে একবার একটুখানি বলে দিই, দেখ কিরকম কথা আসছে। দেখ যদি কোথাও থাকতো কি y ইকুয়াল টু mx, y ইকুয়াল টু mx কি হয়, একটা সরল রেখার সমীকরণ হয়, যে সরল রেখাটা কি হয়, মূল বিন্দুগামী হয়, তাই তো? তাহলে y ইকুয়াল টু mx তার করসপন্ডিং যে গ্রাফটা হয়, যদি কেউ ভুলে গিয়ে থাকিস মনে করে ফেল, তার গ্রাফটা কিরকম হয়, এইরকম ভাবে, তাই তো? এই যে গ্রাফটার এদিকটাতে দেয়া আছে কাকে, y কে, এদিকে দেয়া আছে x কে, সমীকরণটা দেখতে কতখানি এটা। তোদের সবাইকে জানতে হয় যদি এখানেতে অ্যাঙ্গেল ক্রিয়েট করে কতখানি থিটা, তখন আমাদের সবাইকে জানতে হয় এই যে গ্রাফ আছে সেই গ্রাফের স্লোপ বা নতি, যেটাকে আমরা m দিয়ে লিখি, সেই m এর ভ্যালু কতখানি হয়, tan থিটা, তাই তো? তাহলে এখানেতে যে এমটা আছে সেটার ভ্যালু আমরা কিরকম ভাবে পাবো, গ্রাফটা এখানেতে কতখানি কোণ উৎপন্ন করেছে সেটা জানা থাকলে তার tan এর ভ্যালুটা হবে কি আমাদের এখান থেকে স্লোপ, তাই তো? এটা তো ছোটবেলার বইয়ে অনেকবার পড়েছিস। তাহলে y ইকুয়াল টু mx তার করসপন্ডিং গ্রাফ হয় কিরকম, এরকম। যদি আমাদের এরকম ঘটনা থাকতো যেটা আমরা এখানটাতে পেলাম, y ইকুয়াল টু mx প্লাস সি, তাহলে y ইকুয়াল টু mx প্লাস সি এর গ্রাফ কেমন হয় বল? তোরা শিখেছিস, দেখ এখান থেকে সিটা আগেরটায় কত ছিল, 0 ছিল, সেই জন্য সেটা অরিজিন দিয়ে গিয়েছিল। এখন সি এর মানটা ধরে নে কতখানি আছে, প্লাস আছে, তাহলে সেটাকে আমাদের কি করতে হবে, একটু এরকম ওপর দিয়ে স্টার্ট করতে হবে, তাই তো? তাহলে নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস এখানে তো সে একটা আমাদের এক্স অ্যাক্সিসের সাথে কোণ উৎপন্ন করছে, যদি এই কোণটা থিটা হয় তাহলে নিশ্চয়ই তোরা বলতে পারবি এখান থেকে যে গ্রাফের স্লোপ, অর্থাৎ এখানে যে এমটা ব্যবহার করছে সেই এম এর ভ্যালু কত হবে, এম উইল বি ইকুয়াল টু tan থিটা, তাই তো? এই তো কথা ছিল, এটা ভুলে গেছিস কেন? আচ্ছা 3 এর দাগেরটায় মনে কর, যদি এরকম দেয়া আছে y ইকুয়াল টু mx মাইনাস সি, তাহলে এখান থেকে সি এর মানটা কত আছে, দেখ আগেরটায় পজিটিভ ছিল তাই ওপর দিক থেকে স্টার্ট হয়েছে, সি এর মান যদি কি হয়, নেগেটিভ হয়, নেগেটিভ হলে সেখানটা থেকে গ্রাফটা কোথা দিয়ে স্টার্ট হয়, যদি ভুলে গিয়ে থাকিস মনে করে নে এখন আমার সাথে। তাহলে সেখান থেকে আমরা দেখতে পেয়েছি কতখানি, গ্রাফটা কোথায় হবে, এরকম নিচের দিক থেকে স্টার্ট হবে, স্টার্ট হয়ে কি করবে, সেরকম উপরের দিকে যাবে। সেখানে তো দেখতে পাচ্ছিস দেখ এই এক্স অক্ষের সাথে যদি সে এখানেতে অ্যাঙ্গেল থিটা তৈরি করে, সেখানেতেও আমরা এম এর ভ্যালু পাবো কতখানি, tan থিটা। এই তো কথা, y ইকুয়াল টু mx হলে মূলবিন্দুগামী সরলরেখা, y ইকুয়াল টু mx প্লাস সি হলে মূলবিন্দুর থেকে ওপর দিক দিয়ে স্টার্ট হয়ে সরলরেখা যাবে, y ইকুয়াল টু mx মাইনাস সি হলে নিচের দিক থেকে স্টার্ট হয়ে ওপরের দিকে যাবে। আর যদি কোথাও এরকম বলে দেওয়া থাকে, সেটা আসছে দেখ ধরে নে বলে দেওয়া আছে কি y ইকুয়াল টু মাইনাস এম এর ভ্যালুটা ঋণাত্মক আছে, ঋণাত্মক হলে কি হবে, পজিটিভ ছিল বলে উপরের দিকে উঠেছিল, ঋণাত্মক হলে সেটা কি করবে, নিচের দিকে নামে, তাই তো রে? ঋণাত্মক হলে কি হয়, সেটা নিচের দিকে নামে। তাহলে নিশ্চয়ই তোরা এখান থেকে বুঝতে পারবি এখানেতে যে গ্রাফটা হবে সেই গ্রাফটা কোন দিকে যাবে, এটা যদি এরকম তোর এক দিকটাতে এক্স আর এক দিকটাতে ওয়াই হয়, গ্রাফটা কোথায় নামবে, এরকম নিচের দিকে,
তাই তো। আর এই যে কোণটা, সেই কোণটা যদি থিটা হয় তখন তাহলে এখান থেকে কি করতে হয়, m ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে স্লোপটাকে পেতে গেলে কি করতে হয়, এক্স অক্ষের সাথে কতটা কোণ উৎপন্ন করেছে তার ট্যান নিয়ে নিতে হয়। তাই তো, স্লোপকে তো সেরকম ভাবেই পাওয়া যায়, এক্স অক্ষের সাথে কতটা কোণ উৎপন্ন করেছে তার ট্যান নিয়ে নেবে। তাই দেখ না, এখানে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ সেটা ইকুয়াল টু ট্যান থিটা। এখানেও দেখ এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ তার ট্যান থিটা। এখানেও দেখ না এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ ইনটু মানে ইকুয়াল টু ট্যান থিটা। এখানেও দেখ না এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ সেটাকে আমরা ট্যান থিটা করেছি, তাহলেই পেয়েছি কতখানি এটা। আর যদি তাহলে এবারে তো তোদেরকে এরকম দিয়ে দেওয়া থাকে, ধর বলা আছে কি y ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি, এখানে ঘটনাটা কি হবে দেখ, এটা আছে কি প্লাস সি। প্লাস সি মানে কোথা থেকে চালু হবে, উপর থেকে চালু হবে। সামনে এখানটাতে মাইনাস আছে মানে মাথাটা কোন দিকে নামবে, নিচের দিকে নামবে। তাহলে এখানে প্লাস আছে কি মাইনাস আছে সেটা কি ডিটারমাইন করে, সেটা উপর থেকে স্টার্ট হবে না কোথা থেকে স্টার্ট হবে। সামনের এটা কি আমাদের কি ডিটারমাইন করে, সেটা গ্রাফের মাথাটা উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে। তাহলে নিশ্চয়ই তোরা এখান থেকে বুঝতে পারছিস এখানটার ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, এখানটার ক্ষেত্রে ঘটনাটা ঘটবে দেখ, স্টার্ট কোথাতে হবে উপর থেকে, কিন্তু তার মাথাটা নামবে কোথায়, এরকম নিচের দিকে। কোনটা না, ওটা হবে না, তার কারণ কি এখানে তো সিটা তো প্লাস আছে। আচ্ছা আমি আরেকটা আঁকি, আঁকলে বুঝতে আমি আরেকটা আঁকি, আঁকলে আরো ভালো হবে। ধরে নে আমাদের কাছে দেওয়া আছে কি y ইকুয়াল টু মাইনাস এম এক্স মাইনাস সি। তাহলে দেখে নে আমাদের এই হচ্ছে গিয়ে কি প্লটটা। দেখ এখানে সি এর মান কত আছে, নেগেটিভ, তার মানে এটা কোথা থেকে স্টার্ট হবে, এরকম নিচের দিকে স্টার্ট হবে। দেখ এখানে তো সি এর মান নেগেটিভ ছিল, কোথা থেকে স্টার্ট করেছি, নিচে থেকে স্টার্ট করেছি। তাহলে সি এর মান নেগেটিভ, নিচে থেকে স্টার্ট হবে। এখানেতে ছিল দেখ সি এর মান পজিটিভ, কোথা থেকে স্টার্ট করেছি, ওপর থেকে। এখানেও কোথা থেকে করেছি, ওপর থেকে। তাহলে সি এর মানটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেটা অনুযায়ী ঠিক হচ্ছে কি গ্রাফটা ওপর থেকে স্টার্ট হবে না নিচে থেকে। আর এখানে এক্স এর সামনে যে এমটা আছে সেটার ভ্যালু পজিটিভ না নেগেটিভ, সেটা কি বলবে, গ্রাফটা ওপরের দিকে উঠবে না নিচের দিকে। যদি এখানে দেখ এম এর ভ্যালু পজিটিভ ছিল, গ্রাফ কোথায় উঠেছে, ওপরে। এখানে এম এর ভ্যালু নেগেটিভ ছিল, গ্রাফ কোথায় নামিয়েছি, নিচের দিকে। এখানে এম এর ভ্যালু পজিটিভ ছিল, গ্রাফের মাথা উঠেছে কোথায়, ওপরের দিকে। এখানে এম এর ভ্যালু নেগেটিভ আছে, তাহলে সেটা গ্রাফটা কোন দিকে নামবে, নিশ্চয়ই বুঝতে পারছিস, এরকম নিচের দিকে। তাই তো, এগুলো ছিল কি আমাদের বেসিক গ্রাফ। হ্যাঁ, যদি কেউ ভুলে গিয়ে থাকিস আমি তার জন্য এখানটা থেকে সব পার্টগুলোকে একবার লিখে দিলাম। অঙ্কের ক্ষেত্রে করেছিস বা আবার করবি, কিন্তু আমার তো এগুলো দরকার লাগবে, আমি একবার লিখিয়ে দিলাম। যারা যারা ভুলে গেছিস সবাই এটাকে একবার নোট ডাউন করে ফেল, নিয়ে যদি আর কারোর কিছু বলার থাকে বল, তারপরে তো আমি আবার আগের পাতাটায় গিয়ে সেন্টিগ্রেড ফারেনহাইটের সম্পর্ক দেখবো। হ্যাঁ, সি গুলো কি ডিটারমাইন করে, অরিজিনের উপরে থাকবে না নিচে থাকবে। আর যদি সি জিরো হয় তাহলে সে কোথায় থাকবে, অরিজিন থেকে থাকবে। সেই জন্যই তো ওয়াই ইকুয়াল টু এম এক্স এর সময় সেটা কি করেছে, অরিজিন থেকে স্টার্ট করেছে। এখানেও দেখ না সি নেই, তাহলে সেই জন্য তাকে কোথা থেকে স্টার্ট করেছি, অরিজিন থেকে স্টার্ট করেছি। তাহলে আমাদের ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, সেটা হচ্ছে কি সরলরেখার সমীকরণ। সেটা দিয়ে আমাদের কি পাওয়া যায়, সরলরেখার গ্রাফ পাওয়া যায়। গ্রাফটা দেখতে কিরকম হবে তার জন্য আমি এই বোর্ডটাকে আলোচনা করে নিলাম। আর কারোর কিছু বলে দেওয়ার আছে? আরে অনলাইন ছেলেরা কাউকে কিছু বলতে হলে বলে ফেল, লজ্জা পাস না বাবা। এমটাকে বলা হয় নতি বাংলায়, আর ইংরাজিতে বলে কি স্লোপ। স্লোপ সমান কত হয়, ট্যান থিটা। স্লোপকে লেখে কোন অক্ষর দিয়ে, এম দিয়ে, সেটাকে আমাদের প্রকাশ করি কিরকম ভাবে, ট্যান থিটা দিয়ে। হয়েছে? থিটাটা কি এক্স অক্ষের সাথে সেটা কতখানি কোণ উৎপন্ন করছে। হয়েছে? আরে বাবা অনলাইনের ছেলেপুলেরা, তোদেরকে তো আমি দেখতে পাচ্ছি না, আমি জানি না, তোরা আমাকে একটুখানি ভেবে চিন্তে দেখে নিয়ে বল, কাউকে এই এটাকে নিয়ে আমাদের কিছু বলতে হবে কিনা। আচ্ছা, অনলাইন কোনো ছেলে কাউকে আর কিছু বলতে হবে, ওর তো হয়ে গেল, আর কোনো ছেলে আছিস কাউকে কিছু আমায় হেল্প করতে হবে? ওকে 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 কিরে, করতে পারবি তো তাহলে? তাহলে এবারেতে তোদেরকে আমাকে বল যে এই যে আমি আগের পাতাতে ওই যে আলোচনাগুলো করেছিলাম না এখানটাতে, তাহলে আমার এখান থেকে কেন গ্রাফটাকে এরকম ওপর দিক থেকে স্টার্ট করলাম সেটা সবাই দেখতে পেয়েছে।
কেন পেয়েছি দেখ, এখানটাতে কি ছিল সি, এখানেতে সি বদলে কত আছে +32, তাহলে তো ওটা প্লাস, তাহলে সেটা কোথার দিক থেকে স্টার্ট হবে, এরকম উপরের দিক থেকে স্টার্ট হবে। এই যে সি এর মানটা, এই সি এর মানটা কতখানি নিশ্চয়ই বুঝতে পারছিস 32-এর সাথে সমান হবে, তাই তো? নিশ্চয়ই বুঝতে পারছিস এখানেতে এই যে গ্রাফের স্লোপ হবে, সেই স্লোপ মানে কতখানি tan থিটা, তার ভ্যালুটা কতখানি m এর সাথে সমান। এখানে m কতখানি আছে দেখ, তুলনা করে দেখ না, m কত আছে 9/5, এখানে mটা কত আছে 9/5, তাহলে নিশ্চয়ই তোরা এখান থেকে বলতে পারবি যে tan থিটা মানে এই গ্রাফটার ক্ষেত্রে tan থিটা ইকুয়াল টু কত 9/5, 9/5 মানে কতখানি 1.8, তাহলে নিশ্চয়ই বলতে পারবি এখানে যে কোণটা তৈরি করে সেই কোণের ভ্যালু কত লিখতে হবে tan ইনভার্স অফ 1.8। আর কিছু বক্তব্য হলে বলেন, বল বল। আচ্ছা ঠিক আছে, যদি কোথাও থাকে এরকম ভাবে দেখ sin x ইকুয়াল টু 0.2, ওকে, তখন সেখান থেকে x এর মান লিখতে গেলে কিরকম ভাবে লিখতে হয় sin ইনভার্স অফ 0.2, আচ্ছা সেই কথাটাই আমরা এখানে লিখি, আচ্ছা আর কিছু বলতে হবে? হ্যাঁ, না 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 না, সি সমান এফ সমান 32 কেন হবে রে বাবা, দেখ না এখান থেকে এই যে 32-এর ভ্যালুটা সেটা তো কনস্ট্যান্ট, তাহলে এখানেতে সি এর মান কত হবে সেটা হচ্ছে কতখানি 32, সেই জন্য গ্রাফিতে প্লট করার সময়তে এই যে সি এর মানটা সেটাকে আমি এখানেতে 32, আর এখানেতে কিসের দরকার দেখ, সি মানে কে এক্স, তাহলে আমাদের এই অক্ষ বরাবর আমি কাকে দিয়ে দিয়েছি, এই অক্ষ বরাবর দিয়ে দিলাম কাকে সি কে। এফ মানে কতখানি ওয়াই, তাহলে আমি এই অক্ষ বরাবর কাকে দিয়ে দিয়েছি এফ। আর আমাদের কি আছে এম, এম মানে তাহলে কতখানি 9/5, এম মানে কি স্লোপ, স্লোপ মানে কি ট্যান থিটা, তাহলে সেই জন্য আমি এখানেতে লিখেছি কত এম ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে লিখে দিয়েছি কতখানি দেখ ট্যান থিটা ইকুয়াল টু 9/5, 9/5 মানে কত 1.8, তাহলে থিটা ইকুয়াল টু কত লিখলাম ট্যান ইনভার্স অফ 1.8। তাহলে মেয়ে আর কিছু বলতে হবে? অনলাইন ছেলেরা আর কাউকে কিছু বলতে হবে না তো, সবাই শিখে নিয়েছিস তো? না না না, আমি যে তোকে কোয়েশ্চেন করার সময়তে বলেই দিলাম যে ওয়াই অক্ষ বরাবর ফারেনহাইট নে, হ্যাঁ তার মানে তো আমাদের এখানেতে তুলনা করার সময়তে কার সাথে তুই তুলনা করবি, ওয়াই এর সাথে এফ এর তুলনা করবি, হয়েছে? সেই জন্য আমাদের ওপর দিক বরাবর এফ, আর যদি আমি বলে দিতাম কি এক্স অক্ষ বরাবর এফ নে, তাহলে তুলনাটার সময় তোকে উল্টো ভাবে করতে হতো, সেটা আপাতত করতে হচ্ছে না। আরে অনলাইন ছেলেরা আর কাউকে কিছু বলতে হবে? হয়েছে হয়েছে তোরে, আর এই ছেলে করে নিতে পারবি তো? তাহলে এগুলো আমরা কার ছবি দেখে নিলাম দেখ, এগুলো শিখে নিলাম কয়েকটা বেসিক গ্রাফের ছবি, এই গ্রাফগুলো কিন্তু আমাদের ফিজিক্সের ক্ষেত্রে বারবার দরকার পড়বে, ঠিক আছে? এটা তাহলে কি চলে গেল বেসিক গ্রাফের ছবি। এই বোর্ডটাতে আমরা বেসিক গ্রাফগুলো নিয়ে সব গ্রাফগুলোকেই আমরা কিন্তু কার গ্রাফ দিয়ে করেছি, সরল রেখার গ্রাফ করেছি, তাই না? তাহলে প্রত্যেকটা গ্রাফই কি স্ট্রেট লাইনের গ্রাফ, মানে আমরা এই বোর্ডটাতে যেটা করেছি। পরের পাতে যাই। সরল রেখা স্ট্রেট লাইন, তাহলে হয়েছে তো? বলছি যে কি বলে, আরও একটা গ্রাফ এখন দরকার নেই কিন্তু মাঝে মাঝেই আমাদের দরকার পড়ে, সেটা হচ্ছে কি প্যারাবোলার গ্রাফ আর হাইপারবোলার, আর কি হচ্ছে সার্কেলের গ্রাফ। তোরা ম্যাথসেতেও ডিটেলসে পড়বি, কিন্তু আমার শুধু ফর্মুলাটা তার করসপন্ডিং গ্রাফটা কিন্তু মনে রেখে দিতে হবে, এখন লাগবে না কিন্তু পরে কিন্তু বারবার লাগবে, ওকে? হ্যাঁ
একবার লিখে রাখি, একটা জায়গাতে তোদের খাতায় থাকলে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এই রাখতে হবে, ভুলে গেলে আর হবে? তাহলে আমরা এবারেতে কার কথাটা দেখে নিচ্ছি, দেখ। সেটা আসছে কি, যদি কোথাও আমাদের এরকম ঘটনা থাকে, সেটা আসছে কি দেখতো, যে কোনো সমীকরণ ধর পেলাম কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, তাই তো? সেটা কার সমীকরণকে বলে? বৃত্তের সমীকরণ, তাই তো? তাহলে যদি কোথাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার থাকে, সেটাকে আমাদের বলা হয় কি ইকুয়েশন অফ সার্কেল। এটা মনে রাখতে হবে বাবা, কিছু তো আমার আর করার নেই। সব কি আর তখন আমি বলতে যাব, তখন কি আমার আমার কি আর মনে থাকবে যে তোরা এটা জানিস না বলে আমি বলে চলে যাব, তখন তোরা আমাকে আবার খিস্তি দিবি। আচ্ছা যাই হোক, বৃত্তের সমীকরণ মানে তোরা দেখতে পাচ্ছিস কিরকম হয়, এরকম ধরনের বৃত্তের সমীকরণ হয়। এখানে যেতে আর স্কোয়ার নিয়েছি, নিশ্চয়ই বুঝতে পারছিস সেই আরটা কি হবে, বৃত্তের। দেখতে পেয়েছিস তো, এখানে কিছু নিশ্চয়ই আমার বলে দেওয়ার দরকার। আচ্ছা, আরেকটা জিনিস আমার খুবই দরকার পড়বে বারবার, সেটা হচ্ছে কি, ধরে নে কোথাও আছে কিরকম ভাবে ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, মানে ওয়াই এক্স স্কোয়ারের সাথে, বা আমি এটাকে এরকম ভাবে লিখি, ধরে নে কোথাও দেয়া আছে এরকম ভাবে ওয়াই ইকুয়াল টু দেয়া আছে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, কথাটা বুঝতে পেরেছিস? তাহলে ওয়াই কে কার কথা বলা হয়েছে? ওয়াই একটা দ্বিঘাত সমীকরণের মানকে সিদ্ধ করছে বলে দেয়। তো যখনই ওয়াই এর মান এইরকম ভাবে একটা রিলেশন দিয়ে দেওয়া থাকবে, তোদের বুঝতে হবে কি এই যে ওয়াই এর মানটা সেটা হচ্ছে কি একটা প্যারাবোলার গ্রাফ হবে। হলো, কথাটা বুঝতে পেরেছিস? যখন বল 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 কি কোনটা বলবো বল? কিছু বলিনি, আমি বলেছি দেখ, যদি কোথাও কোনো সমীকরণে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার এই ফরম্যাটেতে থাকে, তো সেটা কার গ্রাফ হবে না সার্কেলের গ্রাফ হবে। ম্যাথসের ক্লাসে তোরা ডিটেলসে করবি, আমাদের শুধু চিনে রাখতে হবে কি কোথাও যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কিছু দিয়ে দেওয়া আছে, আমাদের বুঝতে হবে কি সেটা একটা বৃত্তকে নির্দেশ। আর যদি কোথাও দিয়ে দেওয়া থাকে ওয়াই ইকুয়াল টু এরকম ফরম্যাটে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফরম্যাটে দিয়ে দেওয়া থাকে, আমাকে বুঝতে হবে কি এই গ্রাফটা হচ্ছে কার গ্রাফ? প্যারাবোলা। প্যারাবোলার বাংলা ভাই আমি ভুলে গেছি, আমাকে বলিস না। তো প্যারাবোলার গ্রাফ হবে কি এরকম। আর তোরা জানিস প্যারাবোলার গ্রাফকে কিরকম ভাবে দেখতে হয়? ইউ এর মতো, তাই তো? এইরকম ধরনের দেখতে। এটা হচ্ছে কার গ্রাফ? প্যারাবোলার গ্রাফ। আচ্ছা, এখানেতে একটা কথা তোদেরকে শিখিয়ে রাখি, শোন, যদি এই এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট আছে অর্থাৎ এটা, তাই তো, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট বলতে এই তো বোঝায়, মানে যা বাংলায় যাকে বলি কি আমরা সহগ, তাহলে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এ যদি এই এর মানটা পজিটিভ হয়, তখন এই গ্রাফের মাথাটা কি হবে এরকম ওপরের দিকে। ওকে, তাকে আমরা ইংরাজিতে বলবো কি আপওয়ার্ড প্যারাবোলা। হলো, তাহলে গ্রাফের মাথাটা আমাদের তখন কি হবে ওপরের দিকে। এটা কিন্তু ইনফরমেশন হিসাবে লিখে নিতে হবে। আর যদি দেখ কখনো এই এর মানটা নেগেটিভ হয়, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগটা নেগেটিভ হয়, তখন গ্রাফটাকে কিরকম দেখতে হবে? আমাদের কিন্তু ফিজিক্সে তো জানিস বারবার আমাদের গ্রাফ নিয়ে আমাদের কোয়েশ্চেন দিয়ে দেয়, আর গ্রাফ থেকে তো আমাদের পড়তেই হবে। তাহলে সেখানেতে যেটা থাকবে সেটা আসছে কি দেখতো ডাউনওয়ার্ড প্যারাবোলা। হলো, তাহলে ডাউনওয়ার্ড প্যারাবোলার ছবিটা কিরকম থাকবে নিশ্চয়ই বুঝতে পারছিস? উল্টো থাকবে। উল্টো থাকবে মানে কিরকম হবে? এই এরকম ধরনের হবে, তাই তো? তাহলে আমরা দেখে নিলাম কি ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হলে সেটা কার ইকুয়েশন হবে? প্যারাবোলার ইকুয়েশন হবে। প্যারাবোলাটার মাথাটা উপরের দিকে হবে না প্যারাবোলার মাথা নিচের দিকে হবে, সেটা আমাদের কে বুঝিয়ে দেবে? না এক্স স্কোয়ারের সহগটা, এক্স এর না এক্স স্কোয়ারের সহগ। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ারের সহগটা যদি ধনাত্মক হয় বা পজিটিভ হয়, তখন মাথাটা যাবে কি ওপরের দিকে, আর এক্স স্কোয়ারের সহগ যদি নেগেটিভ হয় তখন মাথাটা আসবে কি নিচের দিকে। হ্যালো অনলাইন সবাই শুনেছিস?
সবাই একটুখানি 10 মিনিট ব্রেক নে, আমি বাইরে থেকে একটুখানি চা খেয়ে আসি, এসে তারপরেতে বাকিটা আবার আলোচনা। শুনতে পেয়েছিস? একেবারে করলে এমনিতেই ফিউজ উড়ে যায়। হ্যাঁ যা, তোরাও একটুখানি চা বিড়ি খেয়ে আয়, এসে তারপরে বাকিটা। আমি এখান থেকে স্টপ করছি, আমি আরেকবার লিঙ্ক দেবো, হ্যাঁ জয়েন হয়ে যাবে, বুঝলি বাবুরা? বা এই সেম লিঙ্কেই জয়েন হয়ে যাস, আমি আর দিচ্ছি না, আমি খালি রেকর্ডিংটা দুটো আপলোড করবো, হলো? সেম লিঙ্কেই জয়েন হয়ে যাস।